বিবিএ ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের প্রিন্সিপালস অফ ফিনান্স বইয়ের চ্যাপ্টার টাইম ভ্যালু অফ মানি থেকে আজকে 1 নম্বর ক্লাস। আমরা ক্লাসের শুরুতে সম্পূর্ণ অধ্যায়ের বেসিক বিষয়গুলো এবং সূত্রাবলী হাতে কলমে শিখব। তারপরে এই ক্লাসের মধ্যেই আমরা গুরুত্বপূর্ণ দেখে 3টা অঙ্কের সমাধান করব। তাহলে আমি আলোচনা শুরু করছি। আমার ক্লাসে প্রত্যেকটা অধ্যায়ের বেসিক বিষয় ডিজিটাল নোটের মধ্যে হাতে কলমে বোঝানো হয়। সময় যাতে কম লাগে এই জন্য সূত্রাবলী এখানে আমি লিখে নিয়েছি, এখন তোমাদের ব্যাখ্যা করে বোঝাবো। টাইম ভ্যালু অফ মানি, অর্থের সময় মূল্য। 2 ধরনের সূত্র তোমাদেরকে শিখতে হবে, একটা হচ্ছে এককালীন, আরেকটা হচ্ছে অ্যানুইটি অথবা কিস্তি। আসলে এগুলো কি এখন আমরা জানবো। এককালীন কি? যেমন ধরো 10 বছর পরে আমার 10 লক্ষ টাকা প্রয়োজন। এখন একটা ব্যাংক আমাকে 10% ইন্টারেস্ট দিবে। এই ক্ষেত্রে বর্তমানে আমাকে কত টাকা একসাথে জমা রাখতে হবে, এটা হলো এককালীন। অ্যানুইটি কিস্তি অথবা এটার আরেকটা নাম আছে বৃত্তি। তো এটার একটা উদাহরণ দেই। 10 বছর পরে আমি 10 লক্ষ টাকা পেতে চাই। একটা ব্যাংক 10% অথবা 12% ইন্টারেস্ট দিবে। প্রতি বছর কত টাকা জমা রাখতে হবে, প্রতি বছরের শেষে অথবা শুরুতে কত টাকা করে জমা রাখতে হবে। তো প্রতি বছর কত করে জমা রাখতে হবে, এটা হচ্ছে কিস্তি অথবা অ্যানুইটি। এককালীন কি আর কিস্তি কি আশা করবো এখন বুঝতে পেরেছ। আর বেসিক বিষয়গুলো আলোচনা করার পরে আজকের ক্লাসের মধ্যেই তো 3টা অঙ্কের সমাধান হবে। সুতরাং ধৈর্য ধরে ক্লাসটা দেখো। নতুন হয়ে থাকলে আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজ অবশ্যই সাবস্ক্রাইব ফলো করে রাখবেন। এককালীনের প্রেজেন্ট ভ্যালু এর সূত্র FB ভাগ 1+i/10। তো FB দ্বারা বোঝায় ফিউচার ভ্যালু, ভবিষ্যৎ মূল্য। PB দ্বারা প্রেজেন্ট ভ্যালু, I দ্বারা ইন্টারেস্ট, N দ্বারা নাম্বার অফ ইয়ার। তারপর যখন এই যে এখানে শুধুমাত্র আই হয়েছে, এটা আসলে বছরের জন্য। আর বছরে যদি 2বার 3বার একাধিকবার যদি সুদ গণনা করা হয়, বছরে 2বার 3বার, তখন নিচের সূত্রটা। তো নিচের সূত্র আর উপরের সূত্রের মধ্যে পার্থক্যটা কি? যেমন সুদের হার আই কে এম দ্বারা ভাগ হবে আর বছর এন কে এম দ্বারা গুণ হবে। মানে আই কে এম দ্বারা ভাগ আর এন কে এম দ্বারা গুণ। এখন যে কোনো অঙ্কের মধ্যে এই কাজটাই করতে হবে। ফিউচার ভ্যালু সূত্র হচ্ছে পিবি ইন্টু 1+i/10। যদি বছরে 2বার 3বার চক্রবৃদ্ধি হয়ে থাকে তখন পিবি ইন্টু 1+i, দেখো এখানে আই কে এম দ্বারা ভাগ করা হয়েছে আর এন কে এম দ্বারা গুণ করা হয়েছে। বিষয়টা একেবারে ক্লিয়ার। এই সূত্রাবলী আমাদের ব্যবহার করতে হবে। এখন আসো অ্যানুইটি বা কিস্তির অঙ্ক। শুরুতে প্রেজেন্ট ভ্যালু নির্ণয়ের জন্য যদি প্রেজেন্ট ভ্যালু এর প্রয়োজন পড়ে, উপরের 2টা সূত্র পার্থক্য হচ্ছে এন্ড অফ দ্য ইয়ার, বছরের শেষে। যদি বছরের শেষে বলে তখন উপরের সূত্র, আর যদি বছরের শুরুতে বলে বিগিনিং অফ দ্য ইয়ার তখন নিচের সূত্র। উপরের সূত্র আর নিচের সূত্রের মধ্যে পার্থক্য হচ্ছে এখানে শুধু বছরের শুরুতে বললে 1+i যুক্ত হবে, আর কিছু না, শুধু 1+i যুক্ত হবে। আর এন্ড অফ দ্য ইয়ার বললে এখানে 1+i যুক্ত হবে না, আর সব কিছু ঠিক থাকবে। সূত্র এখন মুখস্থ করার প্রয়োজন নেই, আগে ক্লাস দেখো তারপরে মুখস্থ করবেন। এখানে ফিউচার ভ্যালু, অধিকাংশ ক্ষেত্রে কিন্তু ফিউচার ভ্যালু এই সূত্রটাই ব্যবহার করতে হয়। আর অধিকাংশ অঙ্কের মধ্যে এখানে ওই যে আছে, এ দ্বারা বোঝায় প্রতি বছরে কিস্তির পরিমাণ, ওইটা বাহির করার প্রয়োজন পড়ে। অধিকাংশ অঙ্কের মধ্যেই এটা থাকে। এন্ড অফ দ্য ইয়ার বছরের শেষে থাকলে তখন এই সূত্রটা, আর যদি বিগিনিং অফ দ্য ইয়ার বছরের শুরুতে থাকে তখন এই সূত্রটা। পার্থক্য হচ্ছে এখানে 1+i যুক্ত হবে আর উপরের অংশের মধ্যে 1+i যুক্ত হবে না, এটাই হলো পার্থক্য। তো যেহেতু এটা পিডিএফ আকারে আমি তোমাদেরকে দিব, তাই এটা সুন্দরভাবে রেখে দিলাম। আমাদের অঙ্কের মধ্যে এ দ্বারা বোঝাবে অ্যামাউন্ট অফ ইনস্টলমেন্ট পার ইয়ার, আর এম এর মান বাইর করার নিয়মটা কি আমরা জানি। 1 বছর সমান 12 মাস। যদি 3 মাস পর পর
সুদ ধরতে হবে বা চক্রবৃদ্ধি হবে এরকম যদি বলে, আমি 12 মাসকে 3 দ্বারা ভাগ করব, তখন উত্তরে 4 চলে আসবে, তখন এম এর মান 4। 4 মাস পর পর যদি বলে আমি 12 মাসকে 4 দ্বারা ভাগ করব, 4 দ্বারা ভাগ করলে এম এর মান 3 চলে আসবে। যদি বলা হয় 6 মাস পর পর, তখন 12 মাসকে আমি 6 দ্বারা ভাগ করব, এম এর মান 2 চলে আসবে। তো যদি বলে 1 মাস পর পর বা প্রতি মাসে, তখন 12কে আমরা 1 দ্বারা ভাগ করব, তখন এম এর মান 12 চলে আসবে। এরকম বিভিন্ন অঙ্ক আমরা পাবো। মানে 1 বছর সমান 12 মাসকে 3 মাস পর পর বললে ওই 3 দ্বারাই ভাগ করতে হবে। প্রিয় শিক্ষার্থী, এই হলো বেসিক বিষয়। এগুলো আমি তোমাদের পিডিএফে দিয়ে দিব, যারা পেড কোর্সে যুক্ত হবেন পেয়ে যাবেন। এখন তোমরা কিছু অঙ্কের সমাধান বুঝো। ইউ ইনভেস্টেড টাকা 12,000 at 10% ইন্টারেস্ট ফর 5 years ইন দ্য এ ব্যাংক। তুমি 12,000 টাকা 10% সুদে 5 বছরের জন্য এ ব্যাংকে বিনিয়োগ করেছ। আফটার 5 years, 5 বছর পরে, ইউ উইথড্র দি প্রসিড ফ্রম এ ব্যাংক। 5 বছর পরে তুমি এ ব্যাংক থেকে টাকাটা তুলেও নিয়ে এসছো। অ্যান্ড ফার্দার ইনভেস্ট ইন দ্য বি ব্যাংক। তারপরে ওই টাকাটা তুলে ওই টাকাটাই তুমি বি ব্যাংকে ইনভেস্ট করেছো, যেখানে 15% ইন্টারেস্ট আছে ফর ইনভেস্ট ফর 12 ইয়ার্স। 12% ইন্টারেস্টে ইনভেস্ট করেছো 12 বছরের জন্য, 15% ইন্টারেস্টে। হোয়াট উইল বি দি আলটিমেট ভ্যালু অফ ইয়োর ইনিশিয়াল ইনভেস্টমেন্ট আফটার 17 ইয়ার্স? 17 বছর পরে তোমার বিনিয়োগের পরিমাণ কত টাকা হবে? বিষয়টা আবার বুঝিয়ে দিই। প্রথমে তো 12,000 টাকা 10% ইন্টারেস্ট এ ব্যাংকে 5 বছরের জন্য জমা রেখেছো। 5 বছর পরে তুমি টাকাটা তুলেও নিয়েছো। যেই টাকা তুলেছো সেই টাকা আবার 15% ইন্টারেস্টে 12 বছরের জন্য বি ব্যাংকে জমা রেখেছো। এখন 5 বছর আর 12 বছর, টোটাল তো 17 বছর হলো। আসলে 17 বছর পরে তোমার কত টাকা হবে? শুরুতে তোমার প্রয়োজন যে বর্তমানে 12,000 টাকা রেখেছো, এটা প্রেজেন্ট ভ্যালু। তাহলে 5 বছর পরে 10% ইন্টারেস্টে কত টাকা হলো, এটা হয়ে যাবে ফিউচার ভ্যালু। তার মানে ফিউচার ভ্যালুর সূত্র তোমাকে ব্যবহার করতে হবে। তো লক্ষ্য করো, ফার্স্ট 5 ইয়ার্স ইনভেস্ট ইন ব্যাংক এ। এখানে পিবি হলো 12,000, ইন্টারেস্ট 10%। সবসময় ইন্টারেস্টকে 100 দ্বারা ভাগ করে দশমিকে রূপান্তর করবেন যে কোনো অঙ্কের মধ্যে, 0.10। বছর তো 5। ফিউচার ভ্যালু বাইর করো। সূত্র হচ্ছে এফপি ইকুয়াল টু পিবি ইন্টু 1 প্লাস আই হোল 10। এটাই তো সূত্র একটু আগে দেখিয়ে দিয়েছে। 12,000, আই এর মান 0.10, এন এর মান 5। 12,000, ব্র্যাকেটটা ক্যালকুলেটারে, সাইন্টিফিক ক্যালকুলেটারের মানটা বাইর করে নিও, তখন এই মানটা পাবে। গুণ করলে 19,326 টাকা প্রায়। ওই টাকাটা 15% সুদে 12 বছরের জন্য পুনরায় তুমি বি ব্যাংকে জমা রেখেছ। ওকে, তাহলে পুনরায় একই সূত্র। এখন পিবি হবে ওই 19,326, ইন্টারেস্ট হবে 15%, 100 দ্বারা ভাগ করে 0.15, এন এর মান 12। ওই সূত্র অনুযায়ী প্রেজেন্ট ভ্যালু 19,326 দশমিক 12 ইন্টু 1 প্লাস আই এর মান 0.15, এন এর মান 12। ক্যালকুলেটার এটার মানটা এইটা পাবে, গুণ করে নাও 1,03,400। শুরুতে 12 বছর পরে, 5 বছর পরে টাকাটা তুলে নিলে, আবার 12 বছরের জন্য বি ব্যাংকে জমা রাখলে, 5 এবং 12 যোগ করলে 17 বছর। 17 বছর পরে তোমার 1,03,400 টাকাই হবে। সুতরাং তাস আফটার 17 ইয়ার্স অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট টিল বি টাকা 1,03,400। 17 বছর পরে এটা 1,03,400 টাকা হয়ে যাবে। আশা করব ক্লিয়ার। এবার 2 নম্বর অঙ্কের মধ্যে আসো। মিস্টার রাজু ইনভেস্টেড টাকা 1234 এট 8% ইন্টারেস্ট। জনাব রাজু 1234 টাকা 8% সুদে বিনিয়োগ করেছেন। ইফ ইন্টারেস্ট ইজ কম্পাউন্ডেড কোয়ার্টারলি, যদি সুদটা ত্রৈমাসিক চক্রবৃদ্ধি হয়, ইট উইল টেক হাউ মেনি ইয়ার্স টু গ্রো দ্য ইনভেস্টমেন্ট টু টাকা 5,478। তাহলে
ইট উইল টেক হাউ মেনি ইয়ার্স, কত বছর সময় লাগবে টাকাটা 5,678 টাকা হতে? প্রথমে জনাব রাজু 1234 টাকা 8% ইন্টারেস্টে বিনিয়োগ করেছেন এবং সুদটা 3 মাস পর পর গণনা করা হয়। কোয়ার্টারলি মানে হলো ত্রৈমাসিক অথবা 3 মাস। ইট উইল টেক হাউ মেনি ইয়ার্স, কত বছর সময় লাগবে টু গ্রো দ্য ইনভেস্টমেন্ট, ও টাকা 5,678, বিনিয়োগের পরিমাণ 5,678 টাকা হতে কত বছর সময় লাগবে? নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছ যে 1234 প্রেজেন্ট ভ্যালু, কত বছর সময় লাগবে যে টাকাটা হতে, এটা ফিউচার ভ্যালু, ইন্টারেস্ট 8%, আর কম্পাউন্ডেড কোয়ার্টারলি বছরে একবার, দুইবার, তিনবার, চারবার সুদ যদি গণনা করা হয় তখন এই মেরমানটা চলে আসে। আর এটা তো কিস্তির কোনো অঙ্ক না, এটা এককালীন অঙ্ক। তখন কোন সূত্রটা ব্যবহার করতে হবে? তোমরা বলো তো এখান থেকে কোন সূত্রটা ব্যবহার করতে হবে? ফিউচার ভ্যালু আছে, প্রেজেন্ট ভ্যালু আছে এবং এম এর মানও চলে আসবে, তখন নিশ্চয়ই এই সূত্রটা। আর এগুলো মনে রাখো, অ্যানুইটির ক্ষেত্রে এই সূত্রাবলী একটু আগে যেগুলো তোমাদের দেখালাম, বছরের শুরুতে বললে এই সূত্র প্রেজেন্ট ভ্যালু, বিগিনিং বছরের শেষে বললে এই সূত্র, বছরের শুরুতে এই সূত্র। তারপর ফিউচার ভ্যালুর ক্ষেত্রে বছরের শেষে বললে এই সূত্র, বছরের শুরুতে বললে এই সূত্র। আর এম এর মান বাইর করার উপায় তো একটু আগেই আলোচনা করলাম। তাহলে সূত্রটা ইউজ করব। 5,678 এটা এফবি, 1234 এটা পিবি, 8% এটা ইন্টারেস্ট 100 দ্বারা ভাগ করে নাও। 3 মাস পর পর বলেছে 1 বছর সমান 12 মাস, 12 মাসকে 3 দ্বারা ভাগ করলে এম এর মান 4, আর এন এর মানটা বাইর করতে হবে, কত বছর সময় লাগবে এন এর মান বাইর করতে হবে। সূত্রটা বসিয়ে দিলাম, এফ পি ইকুয়াল টু পিবি ইন্টু 1 প্লাস আই বাই এম পাওয়ার এম ইন্টু এন। এফ পি 5,678, এখান থেকে মানগুলো নিব। পিবি 1234, আই এর মান 0.08, এম এর মান 4, এন এর কোনো মান নেই, এন এর মান বাইর করতে হবে। 5,678 1234 যেরকম আছে, 0.08কে 4 দ্বারা ভাগ করলে 0.02, 5,678 1234 এই দুইটা যোগ করা হয়েছে, পাওয়ার উপরে 4n। 1234 গুণ হয়ে আসে, তখন ডান থেকে বামে ভাগ হয়ে চলে যাবে। আমরা জানি সমানের একদিক থেকে আরেক দিকে গুণ হয়ে থাকলে ভাগ হয়ে, ভাগ হয়ে থাকলে গুণ হয়ে, যোগ হয়ে থাকলে বিগ হয়ে, বিগ হয়ে থাকলে যোগ হয়ে যায়, ওইটাই নিয়ম। তখন 4.601296 এটা যেরকম আছে সেই রকম থাকবে। এই অবস্থায় যখন চলে আসবে, কোনো কিছু করার থাকবে না, তখন উভয় পক্ষকে লগ দ্বারা গুণ করে, মানে উভয় পক্ষের প্রথমে লগটা নিয়ে আসবে, অন্যথায় উভয় পক্ষ ঠিক থাকবে। এই যে পাওয়ার 4n যেটা, এটা সূত্র অনুযায়ী একেবারে প্রথমে আনা যায়, লগের নিয়ম। এই জন্য এই দিক যেরকম আছে আমি রেখে দিলাম, আর এই পাওয়ার 4n আমি একেবারে প্রথমে নিয়ে আসলাম, এটা লগের একটা সূত্র। তারপর 4n ইকুয়াল টু এই যে লগ 1.02 গুণ হয়ে আসছে না, এখন এই দিকে এটা নিচে ভাগ করে নিয়ে আসো, এই যে লগ 1.02 ভাগ করে নিয়ে আসা হলো। এবার তুমি ক্যালকুলেটারে, সাইন্টিফিক ক্যালকুলেটারে লগ 4.601296 তুলবে, ভাগ লগ 1.02, দেখবেন এই মানটা পেয়েছো। তারপর 4n, n এটার সাথে 4 গুণ হয়ে আসছে, আমি যদি ভাগ করে নিয়ে নেই তখন n এর মানটা 19.269 ইয়ার্স উত্তর চলে আসছে। পার্ট বি এর জন্য এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। পার্ট সি এর জন্য কোন কোন অঙ্ক গুরুত্বপূর্ণ আমি না হয় ক্লাসের শেষে একবার দেখাবো, তবে সমাধানগুলো পরবর্তী ক্লাসেই বোঝাতে হবে। 3 নম্বর অঙ্ক দেখো, মিস্টার ইমতিয়াজ borrowed টাকা 6,000 at 6% ইন্টারেস্ট ফ্রম ব্রাক ব্যাংক। জনাব ইমতিয়াজ ব্রাক ব্যাংক থেকে 6,000 টাকা ধার করেছেন 6% ইন্টারেস্টে। দিস লোন হ্যাজ টু বি রিপেড ইন 20 অ্যানুয়াল ইনস্টলমেন্ট, আর এই ঋণটা বাৎসরিক 20টা কিস্তিতে পরিশোধ করা হবে। হোয়াট উইল বি দ্য অ্যামাউন্ট অফ ইচ ইনস্টলমেন্ট, প্রতি কিস্তির পরিমাণ, মানে এর মান বাইর করার জন্য বলা হয়েছে। বলেই দিয়েছে প্রতি কিস্তির পরিমাণ, আবার 20টা কিস্তিতে, তার মানে এটা কিস্তির অঙ্ক। আর 6,000 যেটার প্রেজেন্ট ভ্যালু আছে, তার মানে প্রেজেন্ট ভ্যালু এটার সূত্রটাই হবে। তারপর বিগিনিং অফ দ্য ইয়ার বা এন্ড অফ দ্য ইয়ার কোনো কিছুই বলে নাই, বছরের শুরুতে নাকি শেষে কিছুই বলে নাই। যদি কোনো কিছু উল্লেখ না থাকে তখন বছরের শেষে, কোনো কিছু উল্লেখ না থাকলে কিস্তিটা অবশ্যই যে কোনো সময় বছর বা মাসের শেষেই দিতে হয়, এটাই তো নিয়ম। কোনো কিছু উল্লেখ নেই, ধরে নিব বছরের শেষে। তখন প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি 6,000, ইন্টারেস্ট 6%, মানে 100 দ্বারা ভাগ করে 0.06, কিস্তি হবে 20টা, এন এর মান
এ হচ্ছে কিস্তির পরিমাণ, ওইটাই বাইর করতে হবে। তখন প্রেজেন্ট ভ্যালুর সূত্রটা এখানে ব্যবহার করো। পিভিএ 6000, এর মান বাইর করতে হবে। আই এর মান 0.06, 1 মাইনাস 1/1 প্লাস, সেখানে আই এর মান 0.06, এন এর মান 20। 0.06 আর 6000 আড়াআড়ি গুণ করো, এখানে এ থাকবে। এই ব্র্যাকেটের মানটা যোগ করে নাও। 6000 আর 0.06 গুণ করলে 360, এখানে এ 1 মাইনাস এই ব্র্যাকেটের মানটা ক্যালকুলেটরে বাইরে করলে এই মানটা চলে আসবে 360 এ ইন্টু 1 মাইনাস 1কে নিচেরটা দ্বারা ভাগ করলে এই মানটা 1 থেকে পরের লাইনে বিগ করলে এই মানটা এর সাথে যেটা গুণ হয়ে আসছে। আমরা যদি 360 এর নিচে এই মানটা ভাগ করে নেই, তখন এর মান 523.17 এটা চলে আসবে। তো এটা আমরা পেয়েছি প্রতি কিস্তির পরিমাণ, প্রতি কিস্তির পরিমাণ মানে এর মানটা। আশা করব এই ক্লাসটা তোমাদের কাছে সহজ হয়ে গেছে। এখন কোন কোন অঙ্কগুলো গুরুত্বপূর্ণ, এই ধরনের অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ। আমাদের পরবর্তী ক্লাসে অঙ্ক সময়ের আলোচনা করা হবে। 10 মার্কসের জন্য এই ধরনের অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ, আর এগুলো তোমাদের পরীক্ষায় থাকবে প্রিন্সিপালস অফ ফিনান্স বইয়ে। তারপরে এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তারপর এই জাতীয় অঙ্ক, এগুলো সমাধান শিখতে হবে। তো পরবর্তী ক্লাসে এগুলো বোঝানো হবে। যারা পেইড কোর্সে যুক্ত আছো, ক্লাসগুলো ধারাবাহিক দেখে নাও।